প্রিয় শিক্ষার্থী এবং সুধীজন, যারা আজকের এই ক্লাসটি অর্থাৎ ব্যাকরণের ক্লাসটি দেখছেন অনলাইনে, সবাইকে স্বাগত জানাচ্ছি এই ক্লাস দেখার জন্য। তো আমি যেটি পড়াচ্ছিলাম সেটি হচ্ছে বাংলা বানানের নিয়ম। বেশ কয়েকটা নিয়ম হয়ে গেল। আমি এর আগে প্রমিত বাংলা বানানের নিয়ম, নত্যবিধান, সত্যবিধান, প্রত্যয় ঘটিত নিয়ম, সন্ধির যে স্বরসন্ধির যে নিয়মগুলো ছিল সেগুলো আমি দিয়েছি। আজকে ব্যঞ্জন সন্ধি থেকে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো দিব। আর অতিরিক্ত একটি ক্লাস হয়তো লাগতে পারে, তাহলে আমার এই যে বাংলা বানানের যে নিয়ম যেগুলো আছে সন্ধির কারণে যেটা ঠিক হচ্ছে সেই নিয়মটা সম্পন্ন হবে। তারপরে আমি শুদ্ধিকরণ যেটা আছে সেই শুদ্ধিকরণে যাব, বা বাংলা ভাষার প্রয়োগ বা অপপ্রয়োগে আমি যাব। তো আজকে প্রথমে বলে নিচ্ছি যে সন্ধির সবগুলো নিয়ম আমি নিচ্ছি না। আমি এর আগেও বলেছি যে যে শব্দগুলো আমরা প্রায় প্রতিদিনই বলি অথবা লিখি, যেগুলো বানান ভুল যায়, সন্ধির নিয়মে ভুল যায়, আমি শুধুমাত্র সেই নিয়মগুলো বাছাই করে আমি এখানে দেখাচ্ছি। তো ব্যঞ্জন সন্ধি আজকে যেটি করাবো সেটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তো ব্যঞ্জন সন্ধিতে যেটা বলা হয়েছে যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ অথবা ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের যে সন্ধি হয়, অর্থাৎ স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের যে মিলিত রূপ, সেই সন্ধিটাকেই ব্যঞ্জন সন্ধি বলা হচ্ছে। তো প্রথমে আমি ব্যঞ্জন সন্ধির একটা নিয়ম দেখাচ্ছি, একটু লক্ষ্য করুন। ওখানে আমি এখানে পুরোপুরি লিখব না, শুধুমাত্র সংক্ষিপ্ত অংশটা লিখব। অর্থাৎ পূর্বে ত দ এবং পরে চ ছ যদি থাকে, অর্থাৎ পূর্বে থাকবে ত দ, তারপরে অর্থাৎ যোগ চিহ্নের পরে যদি চ ছ থাকে, তাহলে সন্ধিতে যেটা হবে এই ত দ স্থানে সেটা হচ্ছে চ চ বর্ণটি হবে। যেমন এখানে সৎ যোগ চরিত্র, সৎ চরিত্র। লক্ষ্য করুন এখানে ত অর্থাৎ একটা খণ্ডত আছে, খণ্ডত থাকলেও সেটা তয়ের একটা অংশ, অর্থাৎ তয়ের খণ্ডত খণ্ড অংশ। তো এখানে ত আমরা ধরে নিতে পারি যে ত আছে, আর এখানে এই যে চ আছে, যেহেতু এখানে চ আছে, কাজেই দুইটা যখন এক হবে তখন এই যে ত খণ্ডত এইটা পরিবর্তন হয়ে এই পরিবর্তে একটা চ হবে। তাহলে দুইটা মিলে যেটা হবে সেটা হলো স, এইটার পরিবর্তে এই যে চ, আর এই চরিত্রটা ঠিকই থাকবে চরিত্র, সচ্চরিত্র, সচ্চরিত্র। অর্থাৎ সচ্চরিত্র আমরা বলবো, কিন্তু আমরা বেশিরভাগই লেখি যেটা সেটা হচ্ছে সৎ চরিত্র। একসঙ্গে যখন সন্ধিতে মিলিত হলো তখন কিন্তু এটা হবে না, এটা আমরা লিখি, কিন্তু যেটা লিখি সেটা আমরা ভুল লিখি। সন্ধিতে ওইভাবে হবে সচ্চরিত্র। একই রকম আমি যদি বলি শরৎ যোগ চন্দ্র, শরৎ যোগ চন্দ্র। এখন এখানে দেখুন যে ত আর এখানে আছে চ, তাহলে এই চটা এই তয়ের জায়গায় হবে, অর্থাৎ শর চয় চয় শরৎ, শরৎচন্দ্র, চয় চয় নয় দয় রফলা, শরৎচন্দ্র। অর্থাৎ এই তয়ের পরিবর্তে কিন্তু এই চ, আর এই চ কিন্তু এখানে আসতো, আর নয় দয় রফলা তো এখানে থাকলো। কিন্তু শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কালজয়ী একজন ঔপন্যাসিক, তার নামের বানান কিন্তু এটা না। তার নামের বানান যেটা সেটা হলো এই যোগ চিহ্ন বাদ দিলে যেটা থাকবে সেটা,
এখন শরৎচন্দ্রের পিতা মাতা যেভাবেই মানে বুঝে থাকেন, তারা শরৎ চন্দ্র বানানটাকে এইভাবে লেখেননি, যেহেতু নামের বানান, কাজে এখানে ভুল ধরার কোনো উপায় নেই। কিন্তু ব্যাকরণ সম্মত সেটা হয়নি, বানানটি ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেখানে ভুল ছিল। আবার যদি আর একটা দেই, যেমন চলত, চলত যোগ চিত্র, লক্ষ্য করুন এখানে খণ্ড ত এবং তারপরে চ আছে, এই যে চ আছে, তাহলে দুইটা মিলে যেটা হবে, এই খণ্ড তয়ের জায়গায় চলচ্চিত্র, অর্থাৎ চয় চয়, কিন্তু আমরা তা লিখি না, আমরা বেশিরভাগই লিখি চলচ্চিত্র, একটা চ ব্যবহার করে আমরা লিখি। তো এটা সন্ধির একটা নিয়ম গেল। এরপরে আমি আর একটা নিয়ম দেব, এটা ঠিকই থাকবে, অর্থাৎ পূর্বে যে ত দ সেটা ঠিকই থাকবে। এরপরে যদি বর্গীয় জ অথবা ঝ থাকে, ঝয়ের উদাহরণ খুব একটা পাওয়া যায় না, যদি থাকে তাহলে যেটা হবে সেটা হবে দ হবে, অর্থাৎ ত দ যেখানে আছে তার জায়গায় হবে একটা বর্গীয় জ, একটা বর্গীয় জ হবে। তাহলে আমি যদি এখানে উদাহরণ দেই, যেমন যাবত, যাবজ্জীবন, আমরা যাবজ্জীবন যদি এভাবে লিখি, অর্থাৎ যোগ চিহ্ন না দিয়ে দুইটা শব্দকে আমরা একখানে করে দিলাম, যাবজ্জীবন, আমরা এভাবে লিখি। কিন্তু সন্ধির নিয়মে দেখা যাচ্ছে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ এই তয়ের জায়গায় কিন্তু হবে এই বর্গের জ, তাহলে এখানে হবে যাব, জয় জয় দীর্ঘি ব আর এই দন্তন্য, যাবজ্জীবন, যাবজ্জীবন এটা শুদ্ধ, কিন্তু আমরা বেশিরভাগই লিখি যাবত আর একটা হচ্ছে জীবন। তো ওই নিয়মটা ঠিক না, মানে সন্ধির নিয়ম অর্থাৎ ব্যাকরণের নিয়মে থাকাটা আমাদের সব থেকে ভালো, ব্যাকরণের নিয়মের মধ্যে আমরা থাকব, সেইভাবেই লেখার চেষ্টা করব। যেমন জগৎ আর একটা জননী, জগৎ আর একটা জননী, জগৎ খণ্ডত, ওই খণ্ডতয়ের জায়গায় একটা বর্গের জ হবে। তারপরে যদি বলি জগৎ জয়ী, তাহলে জগৎ জয়ী, জগৎ খণ্ডত বাদ যাবে, বাদ যে ওখানে একটা জ আসবে। এরপরে আমি আর একটা নিয়ম দেখাচ্ছি, পূর্বে ত দ ঠিকই থাকবে, পূর্বে ত দ, এরপরে যদি তালব্য স থাকে, তো এই ত দয়ের জায়গায় যেটা হবে সেটা হচ্ছে চ, আর এই তালব্য স এর জায়গায় হবে ছ। অর্থাৎ এই এই নিয়মটাতে দেখেন যে কয়েকটা শব্দ যেগুলো আমরা প্রায় ভুল করি, আমরা মানে লেখি, যেমন মনে করুন আমি যদি বলি শৃঙ্খল বা শৃঙ্খলা, আমরা তালব্য স দিয়ে কিন্তু লিখি, কিন্তু আমরা যখন সন্ধিতে যাব তখন কিন্তু সেখানে তালব্য সটা থাকবে না, তালব্য স থাকবে না, কারণ আমরা একটা শব্দের বানানে জানি যে এখানে তালব্য স হচ্ছে, কিন্তু যখন এই শব্দটা আর একটা শব্দের সঙ্গে যোগ হবে সন্ধির নিয়মে, তখন সেটা থাকবে না। আমি এখানে উদাহরণ দেখাচ্ছি, প্রথমে অন্য একটা উদাহরণ দেখাচ্ছি, যেমন উত যোগ শ্বাস, উচ্ছ্বাস, এখানে খণ্ডত্ব আছে, তারপরে তালব্য স আছে, এখানে দন্তস্ব যেটাই থাক। এখন পরিবর্তন হবে কোনটা? পরিবর্তন হবে এই যে তালব্য স, কি কারণে? এই তয়ের কারণে, অর্থাৎ এই তয়ের কারণে একটা তালব্য স সেখানে আসবে, ইয়ে আসবে, চ আসবে, অর্থাৎ এই যে ত দ, এই ত দর জায়গায় কিন্তু চ হলো, তাহলে এখানে যেটা হবে সেটা হলো এই খণ্ডতয়ের জায়গায় চ, আর এই যে শ্বাস, এই তালব্য স এর জায়গায় স, আর এই যে ব ফলা এটা তো থাকবেই, উচ্ছ্বাস, উচ্ছ্বাস, উচ্ছ্বাস। তাহলে দেখেন এখানে তালব্য স কিন্তু পরিবর্তন হয়ে গেল, তালব্য স পরিবর্তন হয়ে যে এখানে হয়েছে ছ, আর এই ত
পরিবর্তন হয়ে গেছে এখানে চ। ঠিক একই রকম আগে যে নিয়মটা বললাম, যেমন উৎ যোগ উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল, তাহলে এই খণ্ডতটা এখানে যেটা হবে সেটা হচ্ছে চ। আর এই যে তালব্য স, এই তালব্য স-এর জায়গায় হবে ছ। তাহলে উচ্ছৃঙ্খল যদি আমরা লিখি তাহলে আমরা লিখব, এই উটা আমি নিলাম, এইটার জন্য এই তয়ের জন্য আসলো চ, এই যে চ। আর এই তালব্য স-এর জায়গায় আসলো ছ। আর এই যে এখানে রিকার, এই রিকার কিন্তু থাকবে। তাহলে উচ্ছৃঙ্খল, এখন এখানে ও এবং খ এবং ল এটা ঠিকই থেকে গেল। অর্থাৎ উচ্ছৃঙ্খল বানান তখন আমরা এইভাবে লিখব। শৃঙ্খল আমরা কিন্তু এটা লিখি, কিন্তু এখানে কিন্তু শৃঙ্খল বানান সেটা হলো না। অর্থাৎ উচ্ছৃঙ্খল পরেরটা ঠিক আছে, কিন্তু এইখানে চটা কেন হলো? এই তয়ের কারণে। আর এই ছটা হলো এই তালব্য স-এর কারণে। তো ব্যঞ্জন সন্ধিতে এই তিনটা নিয়ম এখানে দেখালাম। এখন ব্যঞ্জন সন্ধিতে অন্য যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো আমি দিব। যেমন পূর্ব পদের শেষে, অর্থাৎ আমি এখানে যোগ চিহ্ন দিলাম, এর আগে একরকম থাকবে, পরে একরকম থাকবে, তারপরে পরিবর্তন হবে। অর্থাৎ পূর্ব পদের শেষে, পূর্ব পদের প্রথমে অর্থাৎ প্রথম বর্ণ থাকবে, আর পর পদের প্রথমে এখানে যেটা থাকবে সেটা হলো তৃতীয়, আমি সংক্ষিপ্ত করে লিখি, চতুর্থ বা অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণ, অন্তস্থ অন্তস্থ বর্ণ যদি থাকে তাহলে এই প্রথম বর্ণ যেটা, সেই বর্ণ, মনে করেন এখানে যদি ক থাকে বা চ থাকে, তাহলে কয়ের লাইনে 3 নম্বর বর্ণ হবে, অর্থাৎ তৃতীয় চতুর্থ বর্ণ ওইদিকে যাবে। তাহলে আমি একটা নমুনা দেখাচ্ছি এখানে, যেমন বাক যোগ দত্তা, বাক যোগ দত্তা। তাহলে পূর্বে আমি পাচ্ছি একটা ক, ক, আর তারপরে পাচ্ছি 3 নম্বর বর্ণ, তয়ের লাইনের 3 নম্বর বর্ণ, যেমন এখানে দ আছে, ত থ দ। তাহলে পরিবর্তন হবে এইটা, এই যে কটা, এই কয়ের তৃতীয় বর্ণটা হবে। তাহলে এখানে হবে বয়াকার গ, বাঘ দত্তা, বাঘ দত্তা। অর্থাৎ প্রথম বর্ণের জায়গায় মানে তৃতীয় বর্ণ হবে, অর্থাৎ অন্তস্থ বর্ণ থাকলে আমরা বলতে পারি যে এখানে তৃতীয় বর্ণ হয়, তৃতীয় বর্ণ হয়। তারপরে আবার যদি বলি বাক যোগ ধারা, এখানে ক, তারপরে 4 নম্বর বর্ণ আছে এখানে ধ, অথবা অন্তস্থ বর্ণ থাকতে পারে। যদি এখানে এই 3 4 যে কোনো লাইনে 3 4 অথবা অন্তস্থ বর্ণ। এখন অনেকে বলতে পারেন যে অন্তস্থ বর্ণটা কি? অন্তস্থ বর্ণ হচ্ছে যে অন্তস্থ জ, র, ল, ব, অর্থাৎ এই কয়েকটাকে অন্তস্থ বর্ণ বলা হচ্ছে। বাংলা মানে যে বর্ণ যেটা, সেখানে ক থেকে ম, ক থেকে ম পর্যন্ত যে বর্ণ সেগুলো বর্গীয় বর্ণ। তারপরে আছে অন্তস্থ বর্ণ বা অন্য অন্য নাসিক্য বর্ণ ইত্যাদি অনেক রকম বর্ণ আছে। তো অন্তস্থ বর্ণ বলতে আমরা অন্তস্থ জ, র, ল, ব ইত্যাদি এগুলোকে বুঝাবো। আর উষ্ম বর্ণ 3টা স, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। অনেকে হ, হকেও অনেকে উষ্ম বর্ণ বলেন, কিন্তু বাস্তবে হটা উষ্ম বর্ণ না। আমি সেই প্রসঙ্গে এখন আসছি না, পরে যখন আসবো তখন যাবে। তো এখানে ক আছে, এই কটা পরিবর্তন এখানে হবে, অর্থাৎ এখানে হবে গ হবে বাঘ, অর্থাৎ এই কয়ের 3 নম্বর বর্ণ বাঘ। আর ধারা এখান থেকে গেল,
বাগধারা, বাগধারা। তারপরে যদি এখানে বলি দিক যোগ দর্শন, আমাদের দেশের কোনো একটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানের যে বানানটা, সেই বানানটা তারা নিয়েছে, শুধুমাত্র এই বানানটা নিয়েছে, কিন্তু এটা পরিবর্তন যে হচ্ছে, সে পরিবর্তিত বানানটি লেখেনি। অর্থাৎ তারা যে বানানটি ব্যবহার করছে সেটা ব্যাকরণসম্মত না, সেটা শুদ্ধ না, অশুদ্ধ একটা বানান। তাহলে এই কটা এখানে যেটা হবে গ হয়ে গেল, দিক, আর তারপরে দর্শন, এটা ঠিকই থেকে গেল, দিক দর্শন। অর্থাৎ এখানে যে কোনো লাইনের প্রথম বর্ণ যদি থাকে, তারপরে 3-4 নম্বর বর্ণ বা অন্তস্থ বর্ণ, অন্তস্থ জ র ল ব যদি থাকে, তাহলে এই যে প্রথম বর্ণ, এই প্রথম বর্ণের যে লাইনের বর্ণ, সেই লাইনের তৃতীয় বর্ণটি ওখানে হবে। এখানে আরো আছে, যেমন একটি দেখা, আর একটা নমুনা দিই, যেমন উত যোগ যোগ, লক্ষ্য করুন বানানটা, উদ্যোগ। এখানে ত, খণ্ড ত, এইখানে আছে অন্তস্থ বর্ণ, অন্তস্থ বর্ণের একটা বর্ণ আছে, অন্তস্থ জ র ল ব, অর্থাৎ অন্তস্থ বর্ণটা এখানে আছে। তাহলে এইটা কি হবে? এটা হবে এই লাইনের 3 নম্বর বর্ণ। তাহলে হবে, অর্থাৎ ত এর লাইনের 3 নম্বর বর্ণ হচ্ছে দ, উদ। আর এই যে যেটা আছে, এই এই জটা জফলা হবে, এখানে আমি হর্ষত দিব না, জফলা হবে। আর এই ওকারটা কিন্তু আমি দিব উদ্যোগ। আমি এই উদ্যোগটা একটু ভালোভাবে লিখে দেখাই। এখানে অন্তস্থ জ কিন্তু জফলা হয়ে গেল, ওকার ঠিকই থেকে গেল, আমরা লিখলাম উদ্যোগ, কিন্তু বাস্তবে উচ্চারণ কিন্তু উদ্যোগ হবে না, উচ্চারণ হবে এখানে যে যোগ আছে সেই যোগ দিয়েই কিন্তু উচ্চারণ করতে হবে, উদ্যোগ, উদ্যোগ, উদ্যোগ আমরা উচ্চারণ করব, আমরা উদ্যোগ বলবো না। আমরা কিন্তু প্রায় 95% মানুষই আমরা উদ্যোগে এটা বলি, কিন্তু ওটা আসলে উচ্চারণ হবে উদ্যোগে। তো এখানে আমি লিখবো না, আর কয়েকটা দেখাবো, একটু করে শোনাই। যেমন দিক যোগ বিজয়, দিগ্বিজয়। আবার উত যোগ ঘাটন, উদ্ঘাটন, দ, দ হচ্ছে। আর দিগ্বিজয়, ওখানে কয়ের জায়গায় কিন্তু গ হচ্ছে। তো এবার আমি অন্য একটা নিয়মে আসি, এই নিয়মটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এবার অনুস্বর এবং ও, এই দুইটা নিয়ে যে একটি বিড়ম্বনা, বিশেষ করে প্রমিত নিয়মে দেখা যাচ্ছে যে এখানে একটা সাংঘর্ষিক অবস্থা আছে। আমি এখানে অনুস্বরের নিয়মটা প্রথমে দিচ্ছি, তারপরে ও নিয়মটা দিব, বা পঞ্চম বর্ণের নিয়মটা আমি দিব। পূর্বে পূর্বে ম থাকবে, আর তারপরে থাকবে 2 শ্রেণীর বর্ণ। একটা উষ্ম বর্ণ, উষ্ম বর্ণ বলতে অন্তস্থ জ, র, ল, আর একটা হচ্ছে ব, এবং তার সঙ্গে থাকবে উষ্ম বর্ণ, যেমন তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, আর হটাও থাকবে, হ থাকবে। তো এখানে পূর্বে থাকবে ম, তারপরে অন্তস্থ বর্ণ, তারপরে উষ্ম বর্ণ যদি থাকে, তাহলে ম যে বর্ণ যেখানে থাকবে, ময়ের পরিবর্তে একটা অনুস্বর হবে। যেমন সমযোগ বর্ধনা, সমযোগ বর্ধনা, লক্ষ্য করুন এখানে কিন্তু ম আছে, তারপরে যেটা আছে ব, অর্থাৎ অন্তস্থ জ, র, ল, ব। এই যে বটার কথা বললাম, এই যে এখানে আমি ব পাচ্ছি, ব পাচ্ছি, অর্থাৎ অন্তস্থ বর্ণের একটা অংশ পাচ্ছি। তাহলে এই ময়ের জায়গায় যেটা হবে সেটা হচ্ছে অনুস্বর। তাহলে দুইটা মিলে যেটা হবে সেটা হচ্ছে সং
বর্ধনা, আগে কিন্তু সম্বর্ধনা মানে উ দিয়ে লেখা হতো, এখানে কিন্তু উ হবে না, এখানে অনুস্বার হবে। তারপরে যদি বলি বারম যোগ বার, বারম যোগ বার, এখানে একটা হসন্ত চিহ্ন দিলাম, কেননা আমি তো ময়ের উচ্চারণ পুরোপুরি করছি না, আংশিক করছি। তাহলে এখানে ম আর এখানে অন্তস্থ বর্ণের একটা পাচ্ছি, সেটা হলো ব। তাহলে দুইটা মিলে যেটা হবে, এই ময়ের জায়গায় একটা অনুস্বর, অর্থাৎ বারংবার। তারপরে যদি বলি এখানে যেমন কিংবদন্তি, আমাদের অনেকে কিংবদন্তি দীর্ঘিকার দিয়ে লেখেন, তো ওখানে যদি দীর্ঘিকার দিয়ে লেখেন তাহলে দন্তি, দন্তি মানে কিন্তু হাতি, কিন্তু কিংবদন্তি আমরা হাতিকে কিন্তু বুঝাই না। তো এখানে ম আছে, তাহলে এই ম থাকার, আবার এখানে অন্তস্থ বর্ণের একটা বর্ণ আছে, তাহলে ময়ের জায়গায় অনুস্বার হবে, অর্থাৎ সমান সমান যে চিহ্নটা আমরা পাবো, যে শব্দ পাবো, সেটা হচ্ছে কিংবদন্তি, কিংবদন্তি। আমরা অনেকে কিংবাদন্তিও বলি, সেটা ভুল। আবার কিংবদন্তি দিয়ে দীর্ঘিকার দিয়ে দেয়, তাহলে সেটাও ভুল হবে, কেননা তখন ওই হাতিকে বুঝাবে, অর্থাৎ দন্তি। কিংবদন্তি যেমন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, তাকে কিংবদন্তি প্রেসিডেন্ট বলা হতো, কিংবা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, তাকেও মানে কিংবদন্তির একজন খেলোয়াড়, মুষ্টিযোদ্ধা তাকে বলা হতো। অর্থাৎ অতি আশ্চর্য বা পৃথিবীর মধ্যে ব্যতিক্রম, অতিরিক্ত মানে সম্মান যাদের রয়েছে, ব্যতিক্রম যারা ভূমিকা পালন করেছে, তাদের ক্ষেত্রে কিংবদন্তি শব্দটা ব্যবহার করা হয়। তাহলে এখানে অনুস্বর পাচ্ছি আমরা। তো এখানে আর একটা শব্দ দেখাই, যেমন সমযোগ, সমযোগ শ্লিষ্ট। তাহলে পরিবর্তন হবে কোনটা, এই যে ময়ের জায়গায় অনুস্বর হবে, তাহলে এখানে হবে সংশ্লিষ্ট, অর্থাৎ এটা ট, সংশ্লিষ্ট, সংশ্লিষ্ট হবে। এবার আমি এর আগে যেটা দেখালাম সেটা হচ্ছে অনুস্বর, এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অনুস্বর না হয়ে কোন কোন মানে কোন কোন জায়গায় পঞ্চম বর্ণ হবে, অর্থাৎ উ হতে পারে, ইও হতে পারে, দন্ত ন হতে পারে, মূর্ধন্য ন হতে পারে, ম হতে পারে, অর্থাৎ পঞ্চম বর্ণ। কিন্তু বাংলা একাডেমি জায়গায় এখানে কিছুটা সাংঘর্ষিক অবস্থা আছে। আমি প্রথমে বললাম যেটা, আমি এখানে বলছি যে ময়ের পর বর্গীয় যে কোনো বর্ণ থাকলে, বর্গীয় যে কোনো বর্ণ বলতে ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত, এর মধ্যে কিন্তু আবার ওই নাসিক্য ব্যঞ্জনও আছে বা অন্যান্য বর্ণ আছে। আমি বর্গীয় বর্ণ বলতে, বর্গীয় মানে প্রত্যেকটা লাইনকে এক একটা বর্ণ বলা হয়, যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ ইত্যাদি। তার বর্গীয় যে কোনো বর্ণ থাকলে ওই বর্গে, অর্থাৎ যে বর্ণটা থাকবে সেই বর্গের পঞ্চম বর্ণ যদি ক বর্গ থাকে, ক বর্ণটি থাকে, তাহলে তার পঞ্চম বর্ণ এই যে ম যেখানে থাকবে সেইখানে আসবে। আমি এটাকে একটু সংক্ষিপ্ত করে দেখাই দিই, তাহলে সুবিধা হবে। অর্থাৎ আগে থাকবে ম, আর তারপরে থাকবে এখানে ময়ের পরে থাকবে বর্গীয়, বর্গীয় যে কোনো বর্ণ, বর্গীয় যে কোনো বর্ণ। তাহলে এই ময়ের জায়গায় এই যে বর্গীয় যে কোনো বর্ণ, সেই বর্ণটার আমি উদাহরণ দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। যেমন অলম যোগ কার, এখানে বর্গীয় বর্ণ কি আছে, ক, আর এখানে কি আছে, এই যে ম। তাহলে পরিবর্তন হবে কোনটা, এই যে ক, অর্থাৎ কয়ের লাইনের পঞ্চম বর্ণটা হবে। কয়ের লাইনের পঞ্চম বর্ণ কি, উ, ক খ গ ঘ উ।
তাহলে অলংকার বানান যদি আমি লিখি তাহলে আমাকে লিখতে হবে অলংকার। আবার যদি বলি যোগ চয়, তাহলে এখানে ম আমি পাচ্ছি, এই যে মটা আছে, যোগ চিহ্নের আগে ম আছে, তারপরে যেটা আছে বর্গীয় একটা বর্ণ আছে চ, এটা চ ছ জ যে কোনো বর্ণ হতে পারে। তাহলে চ বর্ণের পঞ্চম বর্ণ অর্থাৎ ইয় এই ময়ের জায়গায় যুক্ত হবে, অর্থাৎ সঞ্চয়, অর্থাৎ ইয় তার সঙ্গে চ। এখানে ইয় অনেকে এটাকে দন্ত ন মনে করেন এবং দন্ত নয়ের মতন উচ্চারণও হচ্ছে ঠিকই, কিন্তু আসলে এটা দন্ত ন না, ইয়র সাথে চ, ইয়র সাথে যুক্ত বর্ণ হতে পারে। ইয়র লাইনের যে কয়েকটা বর্ণ আছে তাছাড়া অন্য কোনো বর্ণ ইয়র সাথে যুক্ত বর্ণ হবে না। একই রকম উঁর সাথে যুক্ত বর্ণ হবে, উঁর লাইনের যে কয়েকটা বর্ণ আছে সেই কয়েকটা বর্ণ। আবার যদি দন্ত ন যেমন পঞ্চম বর্ণ, এর সাথে যুক্ত বর্ণ হতে পারে দন্ত নয়ের আগের যে কয়েকটা বর্ণ। এইভাবে প্রত্যেকটা বর্ণকে মানে ওইভাবে শ্রেণীবদ্ধ করা আছে যে যুক্ত বর্ণ ওই সমস্ত বর্ণ ছাড়া অন্য বর্ণের জায়গায় হতে পারে না। তাহলে সঞ্চয়, সমযোগ চয়, তাহলে এখানে ইও আসলো, এই যে চ বর্গের পঞ্চম বর্ণ আসলো। তো এখানে আর দুই একটা নমুনা একটু দেখিয়ে দিই। যেমন এখানে আছে দন্ত, দম যোগ শুধুমাত্র ত, দম যোগ ত, তাহলে এখানে এখানে আছে ম, আর বর্গীয় একটা বর্ণ এখানে আছে সেটা হচ্ছে ত। তাহলে ত বর্গের পঞ্চম বর্ণটা কি হবে? ত বর্গের পঞ্চম বর্ণ হবে দন্ত ন, তাহলে এখানে হবে এই দন্ত ন আর এই ত। এই বানান তো আমাদের ভুল যাবে না, এ বানান আমাদের ঠিক থাকবে। কিন্তু সঞ্চয় বা অন্য যেটা আছে যে অলংকার, অহংকার যদি আমি বলি, যেমন অহংকার ওই একই রকম উ ক, উ ক। এখন প্রমিত নিয়মে বলা হচ্ছে যেখানে উ আছে সেখানে উঁর বিকল্প হিসাবে অনুস্বর ব্যবহার করা যেতে পারে। এই জায়গায় আমরা কিছুটা বিভ্রান্তিতে পড়ি, কেননা বাংলা একাডেমি যদি একটা নিয়ম দিত তাহলে আমরা এদিকে আমাদের ভুলটা হতো না। কিন্তু বাংলা একাডেমি যখন বলছেন যে ওর বিকল্প হিসেবে অনুস্বর দেওয়া যাবে, তখন আমি সন্ধির নিয়ম মানব না প্রমিত নিয়মটা মানব? যদি প্রমিত নিয়ম মানি তাহলে আমাকে সন্ধির নিয়ম বাদ দিতে হবে, তাহলে ওদের বাদ দেওয়া উচিত ছিল। এই দুইটা একাধিক নিয়ম থাকার কারণে বাংলা বানানটা আমাদের কাছে কিছুটা সমস্যা মনে হয়। এরকম আরো বহু শব্দ আছে, যেমন ভয়ঙ্কর, এই শব্দটা একটু নমুনা দেখাই দিই, দু একটা শব্দ। যেমন ভয়ম যোগ কর, তাহলে এখানে ম আর এখানে পাচ্ছি ক, তাহলে এই ময়ের জায়গায় কি হবে? এই যে ক বর্ণ তার পঞ্চম বর্ণটা হবে, অর্থাৎ ভয় ও কয় আর এই র, ভয়ঙ্কর। এখন আমি যদি এইভাবে লিখি তাহলে প্রমিত নিয়ম অনুযায়ী হয়তো হলো, কিন্তু ছাত্ররা তো সেটা মানে পরীক্ষার প্রশ্নে ওইভাবে পাবে না। ছাত্রদের কাছে পরীক্ষার প্রশ্নে যেটা আসে অহংকার অনুস্বর দিয়ে আসে, সেটা শুদ্ধ করতে হবে, অর্থাৎ উ দিয়ে, অর্থাৎ ব্যাকরণ দিয়েই কিন্তু নির্ধারণ করতে হবে। ব্যাকরণে কি আছে সেটি বলতে হবে। তো আজকে ব্যঞ্জন বর্ণের যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো দিলাম। তো এই নিয়মের মধ্যে থেকে দেখা যাচ্ছে যে আমরা অনেক মানে বানান শুদ্ধ করতে পারবো। আমি কিন্তু অনেকগুলো বাদ দিয়েছি, সবগুলো দেইনি। যেমন ওই যে ত দ, ওইখানে কিন্তু আরও অনেক নিয়ম আছে, আমি সেগুলো দেইনি। যে শব্দগুলো বানান আমাদের ভুল যায় সন্ধির নিয়ম না জানার কারণে, সেই নিয়মগুলোই শুধুমাত্র দিয়েছি। তো আগামী ক্লাসে বিসর্গ সন্ধির যে গুরুত্বপূর্ণ যে নিয়মগুলো রয়েছে শুধুমাত্র সেই নিয়মগুলো দিয়ে এই বানানের যে অধ্যায়টা এটা আমি শেষ করে দেব। তাহলে তারপর থেকে আমরা অন্য অন্য যে বিষয়গুলো আছে, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ বা বাংলা ভাষার প্রয়োগ অপপ্রয়োগ ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।